নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায় শুরু করব। তোমাদের এর আগে আমি চতুর্থ অধ্যায় আলোচনা করে নিয়েছি এবং সেখানকার সমস্ত সম্ভাব্য কি প্রশ্ন উত্তর আসতে পারে সেটাও কিন্তু আমার আলোচনা করা হয়ে গেছে এবং তোমাদের দিয়েও দিয়েছি। তোমরা আমার চ্যানেলে সার্চ করো, পেয়ে যাবে। আর আমি চতুর্থ অধ্যায় তোমাদের পড়িয়েছিলাম দিল্লির সুলতানি শাসন সম্পর্কে। আর আজকে আমি পড়াবো তোমাদের পঞ্চম অধ্যায়ে, সেটা হচ্ছে মুঘল সাম্রাজ্য। মুঘল সাম্রাজ্য বা মুঘল এম্পায়ার, ক্লাস 7 এর 5th চ্যাপ্টারের টপিক। এটা নিয়ে আজকে আলোচনা করব। আর মুঘল সাম্রাজ্য সম্পর্কে তোমরা মোটামুটি সবাই খুব বেশি কম বেশি তোমরা জানো মুঘল সাম্রাজ্য। তো সেই মুঘল সাম্রাজ্য সম্পর্কে এই অধ্যায় তোমরা মুঘল সাম্রাজ্য সম্পর্কেই পড়বে। তো এই মুঘল সাম্রাজ্য বা মুঘলরা ভারতবর্ষে শাসন করেছিল খ্রিস্টীয় 16 শতক থেকে 19 শতকের মাঝামাঝি সময় পর্যন্ত। মানে 16th সেঞ্চুরি থেকে 19th সেঞ্চুরির মিডিল অবধি এটাই কিন্তু ভারতবর্ষে বা ইন্ডিয়াতে তারা রুল করেছিল। কারা? এই মুঘলরা। এবার এই যে এই মুঘলরা যে এতদিন ভারতবর্ষে শাসন করেছিল, এটা অনেক দিন, কিন্তু সেটা কিন্তু কম কথা নয়। কারণ ভারতবর্ষে তো অনেক রকম জাতি, অনেক রকম ধর্মের লোক বাস করে, তাই সেখানে এত বছর ধরে একটা শক্তি বা একটা গোষ্ঠী, রাজনৈতিক একটা সাম্রাজ্য তৈরি করে রাখা এবং সেটাকে এত বছর ধরে শাসন করে যাওয়া, সেটা কিন্তু কম কথা নয়। এবং মুঘলরা কিন্তু খুবই দক্ষতার সঙ্গে সেই শাসন করে গেছিল ভারতবর্ষে। যাই হোক, তো এই ভারতবর্ষের প্রথম যে মুঘল বাদশাহ তিনি কে ছিলেন? তিনি ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি প্রথম মুঘল সম্রাট বা বাদশাহ ছিলেন। তিনি কিভাবে হয়েছিলেন, কি ব্যাপার আমি পরে আলোচনা করছি। তার রাজত্বকাল ছিল বা তিনি কতদিন শাসন করেছিলেন? 1526 থেকে 1530, বেশি দিন নয়, মাত্র 4 বছর। 1526 থেকে 1530 পর্যন্ত মুঘল বাদশাহ বাবর তিনি ভারতবর্ষে শাসন করেছিলেন। আচ্ছা, আগে আমি আলোচনা করি যে এই মুঘল কাদেরকে বলে। মুঘল বলতে আমরা কাদের বোঝাই, এদের উৎপত্তি কোথা থেকে আসলো, এদের অরিজিনটা কি? আসলে মুঘল হলো মঙ্গল নেতা চেঙ্গিস খাঁ, মঙ্গল নেতা চেঙ্গিস খাঁ এবং তুর্কি নেতা তৈমুর লং। তুর্কি নেতা তৈমুর লং। মঙ্গল নেতা চেঙ্গিস খানের কথা আমি দিল্লি সুলতানি শাসনে আলোচনা করার সময় অনেকবার বলেছি। কেন? দিল্লি আক্রমণ করতো বারবার মঙ্গলরা, সেই সময় এটা আমি আলোচনা করেছি। তো সেই মঙ্গল নেতা চেঙ্গিস খাঁ এবং তুর্কি মানে নেতা তৈমুর লংয়েরই বংশধর বা ডিসেন্ডেন্ট যাদেরকে বলে, সেই ছিলেন কিন্তু এই মুঘলরা। কিন্তু মজার বিষয় কি জানো তো, মুঘলরা নিজেদেরকে মোগল বলে ভাবতে চাইতো না। মুঘলরা মোগল বলে নিজেদেরকে ভাবতে চাইতো না। মঙ্গল নেতা চেঙ্গিস খান হিসাবে কিন্তু তারা মোগল বলে পরিচিত হওয়ার কথা, কিন্তু তারা মানে নিজেদেরকে ভাবতো না। কারণ মঙ্গল নেতা চেঙ্গিস খানকে তারা কিন্তু শ্রদ্ধা করতো না বা রেসপেক্ট করতো না। তার বংশধরদের কথা বলছি আমি। কিন্তু তৈমুর লং এর বংশধর হিসাবে ভাবতে মুঘলরা নিজেদেরকে গর্ববোধ করতো। মানে এই মুঘল বাদশাহদের কথা বলছি, তারা কিন্তু তৈমুর লং এর বংশধর হিসাবে নিজেদেরকে ভাবতে ভালো লাগতো তাদের, এবং নিজেদেরকে তারা মুঘল না বলে তৈমুরীয় বলতো। নিজেদেরকে তৈমুরীয় বলে নিজেদেরকে ভাবতে তাদের ভালো লাগতো। এটা কিন্তু তোমাদের প্রশ্ন আসে, মুঘলরা কেন নিজেদেরকে মোগল বলে ভাবতে চাইতো না? তো এই উত্তরটা কিন্তু এইটা, যে তারা চেঙ্গিস খাঁকে শ্রদ্ধা করতো না, সেই কারণে। আর এই যে মানে মুঘলরা ভারতবর্ষে এসেছিল, সেই আসার আগে মানে মুঘলরা মানে মুঘল বাদশাহ বাবর ভারতবর্ষে শাসন করতে আসে, কিন্তু তার আগে তারা কোথায় থাকতো? তার আগে মধ্য এশিয়ায় কিছু অঞ্চলে শাসন করতো, মানে সেন্ট্রাল এশিয়ায়, ভারতবর্ষে আসার আগে। আসলে 1398 খ্রিস্টাব্দে, 1398 মানে 1398 এইরকম সময় তৈমুর লং, যিনি আমি বললাম তুর্কি নেতা তৈমুর লং, সেই তৈমুর লং উত্তর ভারত আক্রমণ করেন, মানে নর্থ ইন্ডিয়া অ্যাটাক করেছিল 1398 সালে। এবং তার ফলে কি হয়েছিল, মুঘলরা যখন ভারতবর্ষে আসে তখন তারা যথারীতি ভাবতে থাকে যে উত্তর ভারতে তাদের শাসন করার অধিকার আছে, উত্তর ভারতে তাদের আধিপত্য আছে, তাদের সুপ্রিমেসি আছে নর্থ ইন্ডিয়াতে। এটা কিন্তু তারা প্রথম থেকেই ভাবতো।
ঠিক আছে। এবার মুঘলরা তো আমি বললাম যে মধ্য এশিয়ার কিছু অঞ্চল ভারতবর্ষে আসার আগে শাসন করত। তো আসলে চতুর্দশ শতকে মানে 14th সেঞ্চুরি এরকম সময়, সেই সময় কিন্তু মঙ্গলরা মানে মঙ্গল নেতা চেঙ্গিস খার ক্ষমতা কমে যায় মধ্য এশিয়ায়। তখন এই তৈমুরলং মধ্য এশিয়ায় বা সেন্ট্রাল এশিয়ায় নিজের একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং কয়েকটি মধ্য এশিয়ার অঞ্চলে শাসন জয়লাভ করে, যেমন ইরান, ইরাক, তুরস্ক, এগুলো কিন্তু তৈমুরলং জয়লাভ করেছিল এবং সেই সময় সেইগুলোতে তাদের ক্ষমতা বিস্তার করেছিল এই তৈমুরলং তার মধ্য এশিয়ায়। তারপর আবার পঞ্চদশ শতকে মানে 15th সেঞ্চুরিতে তখন কিন্তু আবার তৈমুরলং এর ক্ষমতা একটু কমে যায়। তার যে উত্তরাধিকারী বা তার বংশধরেরা তারা কি করেছিল, তারা কিন্তু সাম্রাজ্যকে ভাগ করতে চেয়েছিল। যারা যে কটা মানে তৈমুরলং যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল বা যে এম্পায়ার এস্টাবলিশ করেছিল তাকে ভাঙতে চেয়েছিল। তার ফলে কি হয়েছে, ক্ষমতা কমে গেছিল। আর এই রকমই সময় 1494 খ্রিস্টাব্দে 1494 তৈমুরীয় বংশের যে বংশধর, তৈমুরীয় বংশের বংশধর বাবর মাত্র 12 বছর বয়সে ফরগানা প্রদেশ, মধ্য এশিয়ার ফরগানা প্রদেশে তিনি শাসনভার পান। যখন তৈমুরলং মারা যান তারপরে এটার কথা বলছি আমি, শাসনভার পান। এবার বাবর মধ্য এশিয়াতে এই আগে শাসন করতো, ওই যে বললাম ইরাক, ইরান, তুরস্ক ওইসব জায়গাতে কিন্তু শাসন করতো এবং ফরগানা প্রদেশেই শাসন করতো। এবং কিন্তু ওইখানে মানে মধ্য এশিয়াতে বাবর কিন্তু সফলতা পাননি। কেন? কারণ দুটি রাজনৈতিক গোষ্ঠী, একটি হচ্ছে উজবেক হচ্ছে মধ্য এশিয়ার একটা তুর্কি ভাষী জাতি, সেন্ট্রাল এশিয়ার টার্কিক পিপল যাকে বলা হয় সেটা হচ্ছে উজবেক। আরেকটা হচ্ছে সফাবি। এই সফাবিরা ছিল ইরানের একটা রাজবংশ বা ডাইনেস্টি। এরা তখন মধ্য এশিয়াতে ক্ষমতাবান ছিল বা সেন্ট্রাল এশিয়াতে পাওয়ারফুল ছিল, কিন্তু বাবর কিন্তু সেভাবে মধ্য এশিয়াতে সফল হতে পারেননি তাই এদের জন্য, বা এরা যেহেতু এত শক্তিশালী ছিল তাই জন্য। তাই তখন বাবর কি করলেন, যখন মধ্য এশিয়াতে তিনি ক্ষমতা বিস্তার করতে পারলেন না, তখন তিনি কিন্তু ভারতবর্ষের দিকে এগিয়ে এলেন এবং ভারতবর্ষে তিনি থাকতে ভারতবর্ষে এসে তিনি তার শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। এবারে এই যে বাবর যখন মানে এটাও কিন্তু একটা তোমাদের প্রশ্ন আসে যে বাবর কেন ভারতবর্ষে চলে এসেছিলেন মধ্য এশিয়া থেকে, এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে। তাই কারণটা কিন্তু তোমাদের আমি আলোচনা করলাম কেন, কারণ মধ্য এশিয়াতে সে সফল হয়েছিল না। আচ্ছা, এই যে বাবর মানে ভারতবর্ষে আসেন, ভারতবর্ষে এসে এই যে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, এই মুঘলরা ভারতবর্ষে এসে তারা কিন্তু নিজেদেরকে বাদশাহ উপাধি দিতেন। তারা কিন্তু দিল্লির সুলতানরা, দিল্লি শাসকেরা যখন দিল্লি মানে দখল করে তখন কিন্তু তারা সুলতান উপাধি নিয়েছিল, কিন্তু মুঘলরা তারা কিন্তু সুলতান উপাধি কে বাদ দিয়ে তারা সুলতান উপাধি বাদ দেয়নি, তারা বাদশাহ বা সম্রাট উপাধি নিয়েছিল। আর সুলতান তারা উপাধিটা কখন ব্যবহার করতো, যখন তারা যুবরাজ পদে কেউ থাকতো। যেমন ধরো মুঘল বাদশাহ যখন জাহাঙ্গীর যখন যুবরাজ হয়েছিলেন, পরবর্তীকালে তোমরা পড়বে মুঘলদের উত্তরাধিকারীদের যখন কথা পড়বে, তো সেই জাহাঙ্গীরের নাম ছিল সেলিম। যখন তিনি যুবরাজ হন তখন তার নাম হয়ে যায় সুলতান সেলিম। মানে যুবরাজ পদ যখন পেত মুঘলরা তখন তাদেরকে সুলতান বলা হতো, কিন্তু যখন তারা সম্রাট হয়ে যেত তখন তারা বাদশাহ উপাধি নিত। আর এই বাদশাহ উপাধি তারা কেন ব্যবহার করতো, এই টাইটেলটা কেন ইউজ করতো, আসলে বাদশাহ বা পাদশাহ এটা একটা আরবি শব্দ আর কি, আরবিয়ান ওয়ার্ড আর কি। তা এই বাদো বা পাদো এই কথাটির অর্থ হচ্ছে প্রভু বা লর্ড, আর শাহ মানে কি, একজন শাসক বা রুলার। তা দেখো এই প্রভু এবং শাসক দুটো কথাই তো একই, মিনিংটা তো একই, কিন্তু তা সত্ত্বেও দুটো শব্দ পাশাপাশি তারা বসিয়ে একটা উপাধি গ্রহণ করত। এর দ্বারা তারা বোঝাতো যে একটা শক্তিশালী শাসক, মুঘলরা নিজেদেরকে পাওয়ারফুল রুলার এটা প্রমাণ করার জন্য বা শক্তিশালী শাসক বলে হিসাবে নিজেদেরকে ভাবার জন্য বা সার্বভৌম শাসক হিসাবে নিজেদেরকে ভাবার জন্য তারা বাদশাহ উপাধি ব্যবহার করত। বোঝাতে পারলাম কেন? আর সার্বভৌম শাসক বা সুপ্রিম রুলার কাদের বলে, সর্বভূমির যে শাসক, মানে পৃথিবীতে সব ভূমি যার আছে অধিকারে থাকে, সব ল্যান্ড, তাকে বলা হতো সার্বভৌম শাসক।
কিন্তু এরকম তো পৃথিবীতে সব কটা ভূমি, যত জায়গা আছে সবকিছু অধিকার একজনের থাকবে এমন তো হতো না, কখনো সম্ভব নয়। তাই যাদের কাছে বেশি ক্ষমতা বা বেশি জায়গা থাকতো তাদেরকেই বলা হতো সার্বভৌম শাসক বা সুপ্রিম রুলার। আর মুঘলরা নিজেদেরকে এই ভারতবর্ষে এমন ভাবে তারা সাম্রাজ্য বিস্তার করতে চেয়েছিল যাতে তারা সার্বভৌমত্ব বজায় রাখতে পারে বা সুপ্রিমেসি ক্রিয়েট করতে পারে। সেই কারণে কিন্তু নিজেদেরকে বাদশাহ বলতো। বোঝাতে পারলাম কেন তাদের নিজেদেরকে বাদশাহ উপাধি গ্রহণ করেছিল? তো এইভাবে মুঘলরা বাদশাহ উপাধি নিয়ে ভারতবর্ষে ধীরে ধীরে সাম্রাজ্য তৈরি করে বাবরের হাত ধরে। এবার বাবর 1560 খ্রিস্টাব্দে 1507 কাবুলে থাকার সময় তিনি বাদশাহ উপাধিটি নিয়েছিলেন। তারপরে তিনি মুঘল সাম্রাজ্য ভালো করে প্রতিষ্ঠা করেছিলেন। তার আগে কিন্তু তিনি পাকাপাকি ভাবে কিন্তু তিনি পরে হয়েছিলেন। ভারতবর্ষে আসার পরে তিনি কিন্তু 1507 খ্রিস্টাব্দে তিনি কাবুলে থাকাকালীনই কিন্তু তিনি বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন। আচ্ছা, এইবার আমি বলবো এই যে মুঘল সম্রাট বা বাদশাহ বাবর ভারতবর্ষে এসেছিলেন, তা সহজেই তো তিনি মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারেননি। কারণ সেই সময় তোমাদের আমি বলেছি দিল্লিতে সুলতানি শাসন ছিল। তো এটা তোমাদের আমি আগেও আলোচনা করেছি, আবারও বলছি যে পানিপথের প্রথম যুদ্ধ মানে হচ্ছে 1526 খ্রিস্টাব্দে 1526 বা পানিপথের প্রথম যুদ্ধ বা ব্যাটেল অফ পানিপথ যাকে বলে, সেই যুদ্ধে কিন্তু বাবর ইব্রাহিম লোদি, দিল্লির সুলতানি শাসনের শেষ সুলতান যাকে বলা হয় ইব্রাহিম লোদি তার সঙ্গে বাবরের কিন্তু যুদ্ধ হয় পানিপথের প্রান্তরে বা পানিপথের মাঠে, এবং সেই যুদ্ধে কিন্তু বাবর জয়লাভ করেন। এবং সব থেকে মজার বিষয় আমি আগেও আলোচনা করেছি যে সেই সময় বাবরের সৈন্য সংখ্যা কিন্তু অনেক কম ছিল ইব্রাহিম লোদির তুলনায়, কিন্তু তা সত্ত্বেও বাবর কিন্তু জয়লাভ করেন। আসলে বাবর সেই সময় তুর্কিদের একটা যুদ্ধের কৌশল, রণকৌশল যাকে বলে ট্যাকটিস, সেই ব্যাটেলের একটা ট্যাকটিস ইউজ করতো, সেটা হচ্ছে কি রুমি কৌশল যাকে বলা হয় রুমি কৌশল। এই রুমি কৌশল ব্যবহার করে কিন্তু বাবর পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে হারিয়েছিল। এবং আসলে বাবরের সৈন্য সংখ্যা কম থাকলেও কি হবে, তার যে পদাতিক সৈন্য বা ঘোড়সওয়ার, পদাতিক মানে কি যারা পায়ে হেঁটে যুদ্ধ করত, এবং ঘোড়সওয়ার মানে ঘোড়ায় চড়ে তারা যুদ্ধ করত, এই দুটো সেনাবাহিনীর মধ্যে কিন্তু খুব দক্ষ ছিল, কেপেবল ছিল। তাই অল্প সৈন্য সংখ্যা থাকা সত্ত্বেও বাবর কিন্তু ইব্রাহিম লোদিকে পরাজিত করতে পেরেছিল। বোঝাতে পারলাম পানিপথের যুদ্ধে, প্রথম যুদ্ধে কেন বাবর ইব্রাহিম লোদিকে হারাতে পেরেছিল বা জয়লাভ করতে বাবর কিভাবে পেরেছিল। তো এইভাবে পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভের মধ্যে দিয়ে বাবর কিন্তু ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে বা মুঘল এম্পায়ারকে এস্টাবলিশ করে। দিল্লি সুলতানি শাসনের অবসান ঘটে, দিল্লিতে নিজের আধিপত্য বিস্তার করে, ক্যাপচার করে দিল্লি। এরপর এই যে বাবর যখন ভারতবর্ষে ধীরে ধীরে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে, এই সময় বাবরের আমলে আর কি, সেই সময় দুজন প্রতিদ্বন্দ্বী কিন্তু বাবরকে সবসময় আঘাত করতো বা বাবরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতো। বিরোধী শক্তি যাকে বলে, রাইভাল ছিল, ইম্পর্টেন্ট দুজন রাইভাল ছিল। কারা তারা? এক হচ্ছে তোমাদের এক্ষুনি বললাম যে আফগানরা, ইব্রাহিম লোদিও তো একজন আফগান শাসক ছিল, তাই আফগানরা তো অবশ্যই বাবরের প্রতিদ্বন্দ্বী ছিল বা শত্রু ছিল। আর দুই হচ্ছে সেই সময় ভারতে ক্ষমতাবান ছিল খুব রাজপুতরা কিন্তু সেই সময় খুব পাওয়ারফুল ছিল। তাই এই রাজপুতরাও চাইতো কিন্তু বাবরকে ভারত থেকে তাড়াতে বা বিতাড়িত করতে যাকে বলে। তা সেই কারণে কিন্তু সবসময় রাজপুতরা বাবরের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে, এবং বাবরও কিন্তু রাজপুতদের অনেকবার হারায়। বাবর কিন্তু অনেকবার রাজপুতদের হারিয়েছিল, এবং রাজপুতরা কিন্তু শেষের দিকে বা মুঘলদের প্রতি কিন্তু আনুগত্য দেখিয়েছিল, ওবিডিয়েন্সি দেখিয়েছিল। কারণ হেরে যেতে হারার পরে মুঘলদের প্রতি তারা আনুগত্য দেখাতে বাধ্য হয়েছিল যাকে বলে। তো এইভাবে কিন্তু দুজন প্রতিদ্বন্দ্বী ছিল যারা বাবরকে সবসময় বাবরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত, এবং যার পরিণতিতেই কিন্তু দুটি যুদ্ধ বাবরের আমলে হয়েছিল। মূলত তিনটে যুদ্ধ, এক তো পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে বা ভারতবর্ষে, এবং তারপরে আরো দুটো যুদ্ধ, গুরুত্বপূর্ণ যুদ্ধ বা ইম্পর্টেন্ট ব্যাটেল হয়েছিল। তাই তার মাধ্যমে কিন্তু ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাকে আরো বেশি শক্তিশালী করেছিল। এই দুটো যুদ্ধ কি কি? এক হচ্ছে 1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ,
1527 ব্যাটেল অফ খানুয়া যাকে বলে, সেই খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাবরের সঙ্গে মেওয়ারের রানা সংগ্রাম সিংহ। বাবরের সঙ্গে মেওয়ার রাজপুত রানা মেওয়ার, সেই মেওয়ারের রানা সংগ্রাম সিংহ বা রানা সঙ্গের মধ্যে এই খানুয়ার যুদ্ধ হয়েছিল। খানুয়ার যুদ্ধ ভারতবর্ষের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ, ইম্পর্টেন্ট একটা ব্যাটেল। আর এই যে এদের দুজনের মধ্যে যুদ্ধটা কেন হয়েছিল, আমি তোমাদের আগেও বলেছি যে ভারতবর্ষে মুঘলরা আসার পরে উত্তর ভারতে একটা তারা ভেবেছিল যে আধিপত্য তাদের আছে বা তাদের অধিকার আছে, সেইখান থেকে, আর রাজপুতরা তখন উত্তর ভারতে শাসন করত, তাই এই উত্তর ভারতে অধিকারকে কেন্দ্র করে কিন্তু এই রাজপুতদের সঙ্গে এই বাবরের কিন্তু সংঘাত সংঘাত তৈরি হয়েছিল আর কি, একটা ফাইটিং সিচুয়েশন তৈরি হয়েছিল নর্থ ইন্ডিয়াকে ক্যাপচার করার জন্য এবং নর্থ ইন্ডিয়ার রাইটস নিয়ে আর কি, এবং তার পরিণতি ছিল কিন্তু এই খানুয়ার যুদ্ধ। এবং এই যুদ্ধে কিন্তু বাবর জয়লাভ করেছিল, রানা সঙ্গকে হারিয়ে দিয়ে এই যুদ্ধে কিন্তু বাবর জয়লাভ করেছিল। এবং এই জয়লাভের মধ্যে দিয়ে বা এই ভিক্টরির মধ্যে দিয়ে কিন্তু উত্তর ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিল, মানে ফাউন্ডেশন লেট করেছিল। এটা কিন্তু খানুয়ার যুদ্ধে জয়লাভের মাধ্যমে কিন্তু বাবর করেছিল। আর বাবর যখন এই যুদ্ধ করে তার আগে তার যোদ্ধাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য বা ইউনাইটেড, তাদেরকে একসাথে জোটবদ্ধ করা, এটা করার জন্য তিনি সবাইকে তার যোদ্ধাদের বলেছিল যে এই খানুয়ার যুদ্ধ হচ্ছে একটা ধর্মীয় যুদ্ধ বা রিলিজিয়াস ওয়ার। কেন? কারণ যেহেতু হিন্দুদের সঙ্গে মুসলমানদের হয়েছিল, এবং তিনি তার যোদ্ধাদের বলেছিলেন যে তোমরা হচ্ছে একজন, এটা যেহেতু ধর্মীয় যুদ্ধ বা রিলিজিয়াস ওয়ার, আর তোমরা হচ্ছে ধর্মযোদ্ধা বা ক্রুসেডার। এটা বাবর তার সৈন্যবাহিনীকে বলেছিল, যার মাধ্যমে তার সমস্ত যোদ্ধাদেরকে ঐক্যবদ্ধ করেছিল। কিন্তু মূলত ভালোভাবে দেখলে দেখা যায় যে এই যুদ্ধ কিন্তু কোনোভাবেই ধর্মীয় যুদ্ধ ছিল না। হতে পারে রাজপুত রানার সঙ্গে হয়েছিল, আসলে বাবরের বিরোধী বাবরের শত্রু তো আফগানরাও ছিল, মুসলমান শাসকরাও ছিল, অনেকেই ভারতবর্ষে থেকে বাবরকে তাড়াতে চেয়েছিল, তাই অনেক মুসলমান শাসকরা কিন্তু এই সময় রাজপুতদের একে সাহায্য করেছিল এই খানুয়ার যুদ্ধে। তাই এই যুদ্ধকে কিন্তু কোনোভাবেই ধর্মীয় যুদ্ধ বলা যায় না, কারণ মুসলমানরাও কিন্তু বাবরের বিরুদ্ধে ছিল সেই সময়। তাই এই হচ্ছে 1527 খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধ। এরপরে আরেকটি যুদ্ধ বাবরের সময় গুরুত্বপূর্ণ যুদ্ধ, সেটা হলো ঘরঘরার যুদ্ধ, যেটা হয়েছিল 1529 খ্রিস্টাব্দে বা 1529। এটা কাদের মধ্যে হয়েছিল? এটাও বাবরের সঙ্গে আফগানদের হয়েছিল। যে আফগান ইব্রাহিম লোদির পরে যে আফগান শাসকেরা ছোটখাটো অল্প ক্ষমতা সম্পন্ন ছিল, তারা তো দিল্লি থেকে সরে আসলো, তারা তো বাবরকে আবার সরিয়ে দিয়ে দিল্লি দখল করতে চাইবেই, সেটা খুব স্বাভাবিক। তাই তারা কিন্তু আবার যুদ্ধ ঘোষণা করেছিল বাবরের বিরুদ্ধে। সেই আফগানরা কিন্তু ঘরঘরার যুদ্ধের মাধ্যমে তারা কিন্তু যুদ্ধ ঘোষণা করেছিল, এবং এই আফগানদের সাহায্য করেছিল সেই সময় বাংলার শাসক নসরত শাহ। নসরত শাহ কিন্তু আফগানদের সাহায্য করেছিল। কোন যুদ্ধ? ঘরঘরার যুদ্ধ, ব্যাটেল অফ ঘরঘরা। এবং এই যুদ্ধেও কিন্তু বাবর জয়লাভ করে এবং এই যুদ্ধে জয়লাভের মধ্যে দিয়ে বাবর তার মুঘল সাম্রাজ্যকে বিস্তার করে বা এক্সপ্যান্ড করে। কি করে? এক হচ্ছে পশ্চিমে অক্সাস নদী থেকে পূর্বে তোমার ঘরঘরা নদী, যে ঘরঘরা যুদ্ধ এই কারণেই এটার নাম, পূর্বে ঘরঘরা নদী, পশ্চিমে অক্সাস নদী থেকে পূর্বে ঘরঘরা নদী, এবং উত্তরে হিমালয় থেকে গোয়ালিয়র পর্যন্ত কিন্তু মুঘল সাম্রাজ্যকে বিস্তার ঘটায় এই ঘরঘরার যুদ্ধের মাধ্যমে। এবং এই যুদ্ধের আরেকটা গুরুত্ব বা ইম্পর্টেন্স কি ছিল, এই যুদ্ধে জয়লাভ করার পরে বাবরের বিরুদ্ধে কেউ আর শক্তি বাবরের বিরোধী শক্তি হিসাবে ভারতবর্ষে কিন্তু আর কোনো শক্তি থাকলো না, কারণ আফগানদেরও বাবর হারালো, রাজপুতদেরকেও হারালো। তাই তখন থেকে কিন্তু বাবর মুঘল সাম্রাজ্য নিরাপত্তাকে নিশ্চিত করেছিল এই ঘরঘরা যুদ্ধে জয়লাভের মধ্যে দিয়ে। এই যুদ্ধে ভিক্টরি পাওয়ার পর তারা কিন্তু তাদের সিকিউরিটিকে এনশিওর করেছিল বাবর এই যুদ্ধে জয়লাভ করে, নিরাপত্তা আর কেউ কোনো শক্তি তাকে আক্রমণ করতে পারবে না। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের ভিত্তি তৈরি করেছিল বা স্থাপন করেছিল। এই হলো বাবরের আমলে তিনটে গুরুত্বপূর্ণ যুদ্ধ। প্রথম তো পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে,
তারপরে তিনি করেন খানুয়ার যুদ্ধ হয়েছিল তার সময়, তারপরে হচ্ছে ঘরগড়ার যুদ্ধ। এইভাবে বাবর কিন্তু মাত্র বেশি দিন রাজত্ব করেননি, কিন্তু অল্প সময় রাজত্বকালে কিন্তু বাবরের সময় মুঘল সাম্রাজ্য ভারতে ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং বাবর কিন্তু মারা যান খুব অদ্ভুত ভাবে। বাবরের মৃত্যুটা আমি আলোচনা করে বাবরের সম্পর্কে আলোচনা শেষ করব। বাবরের ছেলের নাম ছিল হুমায়ুন এবং তার খুব প্রিয় ছেলে ছিল। তো একবার তিনি জানতে পারেন যে হুমায়ুন অসুস্থ হয়েছিল, হুমায়ুন অনেক গুরুতর অসুস্থ হয়েছিল এবং সেই সময় তিনি দেখেন এতটাই অসুস্থ ছিল যে সে হুমায়ুন কিন্তু ঘোরের মধ্যে ছিল। তাই হুমায়ুনকে সুস্থ করার জন্য বাবর ঈশ্বরের কাছে মানে কেউ আগে তাকে পরামর্শ দিয়েছিল যে যদি হুমায়ুনের কোনো প্রিয় জিনিসকে উৎসর্গ করা যায় বা তাকে স্যাক্রিফাইস করা যায় তাহলে হুমায়ুন প্রাণে বাঁচবে। তো বাবর তখন নাকি এরকম নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল, নিজের লাইফটাকে স্যাক্রিফাইস করে দিয়েছিল হুমায়ুনের জন্য। এবং তারপর নাকি বলা হয়ে থাকে যে হুমায়ুন সুস্থ হয়ে যায়, কিন্তু বাবর কিন্তু ধীরে ধীরে অসুস্থ হয়ে তিনি মারা যান। এবং এই ঘটনার দ্বারা একটা বিষয় প্রমাণ করে যে বাবরের খুব প্রিয় ছেলে হুমায়ুন ছিল এবং বাবর মারা যাওয়ার আগেও কিন্তু হুমায়ুনকেই পরবর্তী মুঘল বাদশাহ হিসাবে মনোনীত করে গেছিল বা সিলেক্ট করে গেছিল। এই হলো বাবরের সাম্রাজ্য, যেটা খুবই অল্প সময়ে এবং সেই সময়ের মধ্যে তিনি কিন্তু ভালোভাবে নিজের দক্ষতার সঙ্গে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল ভারতবর্ষে। এবং এই বাবর মুঘল বাদশাহ, প্রথম মুঘল বাদশাহ বাবরের সম্পর্কে আমার এখানেই কিন্তু আমি ওনার মৃত্যুর মাধ্যমে কিন্তু ওনার আলোচনা ও সম্পর্কে শেষ করলাম। এবং আলোচনা শেষে আমি সবাইকে আবারও বলতে চাই যে যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তবে কিন্তু নোটিফিকেশন পাবে। এইখানেই আমি আমার এই বিষয়ে আলোচনা শেষ করলাম। নমস্কার।